আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা পেঁয়াজু খেতে খুব পছন্দ করি, আর রমজানে তো অনেক বেশি। তবে একই রকম পেঁয়াজু খেতে কাউরি ভালো লাগে না, তাই আজকে আমি 4 ধরনের পেঁয়াজু শেয়ার করছি। সাথে শেয়ার করছি ফ্রোজেন পদ্ধতি, কিভাবে আপনি এই পেঁয়াজুগুলোকে এক সপ্তাহের জন্য ফ্রোজেন করে খেতে পারবেন। তাহলে চলুন, আমি আজকে এই 4টি পেঁয়াজু শেয়ার করছি। আমি পেঁয়াজগুলোর জন্য 2 রকমের ডাল নিয়েছি। চাইলে আপনারা এই ডালগুলোর পরিবর্তে যে কোনো ডাল অথবা এক রকমের ডাল আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা নিতে পারেন। তবে এই ডালগুলো প্রসেসিং করার আগে অবশ্যই ধুয়ে ভিজিয়ে রাখবেন। চলে যাচ্ছি প্রথম রেসিপি। একটি বোল নিয়েছি এবং এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল এবং হাফ কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ চিংড়ি নিয়েছি। চিংড়ির পরিমাণটা আপনাদের উপর নির্ভর করছে, ডালের পরিমাণটাও। এখন আমি এগুলোকে প্রাথমিকভাবে মোটামুটি ম্যাশ করে নেব একটি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে। শেয়ার করছি কিভাবে করতে হবে এবং এর লুকটা কেমন হতে পারে সেটা। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং 4 থেকে 5টি রসুনের কোয়া। আবার আমি খুবই হালকাভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, মানে খুব বেশি ম্যাশ হবে না, আবার খুব বেশি আস্তও থাকবে না। তবে রসুনগুলো কিন্তু অবশ্যই ম্যাশ হয়ে যাবে। সেভাবে করে আমি এই কাজটা কমপ্লিট করছি। শেয়ার করছি আমি ম্যাশ করার পরে এর লুকটা কেমন হতে পারে। রসুনগুলো কিন্তু অবশ্যই ম্যাশ হয়ে গেছে, পেঁয়াজগুলো কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি। ঠিক এভাবে করে আমি এই কাজটা কমপ্লিট করেছি। এখন এখানে 1 টেবিল স্পুন আমি গ্রিন চিলি মানে কাঁচামরিচ কুচি দিচ্ছি। চাইলে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা পাউডার, রেড চিলি ফ্লেক্স নিয়েছি 1 টিস্পুন এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং এখানে আমি স্বাদ মতো লবণ ইউজ করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এবং মশলাগুলোর পরিমাণ আপনারা ইউজ করবেন যাতে আপনাদের সুবিধা হয়। এবং আমি এখানে হাফ টিস্পুন লেমন জুস ব্যবহার করছি। লেমন জুসের পরিমাণটা বাড়ানো যাবে না, তবে ব্যবহার করলে অবশ্যই এর টেস্টটা ডিফারেন্ট আসে এবং ভালো আসে। সব কিছু মিলে কিন্তু আমি এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এখন চলে যাচ্ছে ফ্রাই প্রসেসিংয়ে। ফ্রাইয়ের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে অলরেডি কিন্তু এগুলো ভাজার প্রসেসিংটা স্টার্ট করে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে এটা ভেজে নেবেন এবং এই কাজটা খুবই ইজি, তাই এটাকে আর লেন্দি প্রসেসিংয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এটা আমরা সবাই পারি, খুব বেশি পারফেক্টলি পারি। যখন আমাদের এপিট ওপিট দুনো পিঠ ভালোভাবে হয়ে যাবে, মানে ব্রাউন কালার চলে আসবে, ঠিক তখনই এটাকে উঠিয়ে নিতে হবে। আমি কিন্তু উঠিয়ে নিয়েছি এবং এটাকে একটি সাইডে নিয়ে নিয়েছি এবং যাতে তেলগুলো এক্সট্রা তেলগুলো চুষে নেয় সেভাবে টিস্যু দিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির জন্য আমি আরেকটি বোল নিয়েছি এবং এখানে আমি একটি আলু এবং একটি ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনাদের যদি আলুর সাইজটা ছোট হয় তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন, তবে আলু আর ডিমের পরিমাণটা চাইলে আপনারা বাড়াতে কমাতে পারেন, নো প্রবলেম। আমি কিন্তু ক্র্যাশ করে নিয়েছি, সেটা শেয়ার করলাম। এখন এখানে আমি 2 ধরনের সেই ডাল নিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টিস্পুন গ্রিন চিলি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন এবং এখানে হাফ টিস্পুন মিষ্টি জিরা নিয়েছি। একটি মশলার প্যাকেট নিয়েছি। এই মশলার প্যাকেটটা মানে নুডলসের প্যাকেট নিয়েছি। নুডলসের প্যাকেট আপনি যে কোনো প্যাকেট এখানে ইউজ করতে পারেন, তবে ইউজ করার চেষ্টা করবেন। আর যেহেতু আমাদের ঘরে যে কোনো নুডলস সবসময় থেকে থাকে, তাই এটা আমরা চাইলেই ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই। সব কিছু কিন্তু আমি লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এই পর্যায়ে মেখে নেওয়ার পরে একটি ডিম ইউজ করছি। ডিমটা আপনার বন্ডিংয়ের জন্য অনেক বেশি ভালো হবে, তাই কারণ যেহেতু আমি এখানে ডালটাকে কোনোভাবেই ম্যাশ করিনি, তাই ডিমটা দেওয়াটা অবশ্যই বাঞ্ছনীয়। তাই এখন শেয়ার করলাম কেমনটা লুক হয়েছে এবং অলরেডি আমি যে প্যান ছিল তেল ছিল সেটা কিন্তু গরম হয়েছে এবং আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন এটাকে ফ্রাই প্রসেসিং, এই কাজটা আবারও বলছি খুব ভালো পারি, তাই এটাকে আমরা আর লেন্দি প্রসেসে শেয়ার করছি না। এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এটাকে আমি উঠিয়ে নেব।
আবার সেই টিস্যুতে আমি নিচ্ছি, যাতে এক্সট্রা করে যে অয়েলগুলো আসে সেগুলো যেন টিস্যুটা চুষে নিতে পারে। এভাবে করে আমি দ্বিতীয় রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই ইজিলি কাজটা কমপ্লিট করতে পারবেন এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি। চলে যাচ্ছে তৃতীয় রেসিপিতে। তৃতীয় রেসিপির জন্য আরেকটি বোল নিয়েছি এবং এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী 2 ধরনের ডাল নিয়েছি। পরিমাণটা আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছি, তাই আমি আমার পরিমাণটা এখানে শেয়ার করছি না। এবং এটাকে হ্যান্ড বিটারের মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি, মানে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনোভাবে এটাকে এই বিট প্রসেসিংটা কমপ্লিট করতে পারেন, আপনাদের যেটা সুবিধা বলে মনে হয়। লুকটা কেমন হয়েছে সেটা শেয়ার করছি, কিছুটা হবে কিছুটা আস্ত থাকবে, ঠিক এমনটাভাবে আপনি এটাকে বিট করে নেবেন। এখন আমি এখানে কিছু ভেজিটেবল ইউজ করছি এবং সেখানে ক্যারট, পটল এবং আলু আমি সবগুলো হাফ কাপ করে ইউজ করলেও আপনারা আপনাদের সুবিধা মতো ইউজ করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং টেস্টের উপর ডিপেন্ড করে আমি এখানে কাঁচামরিচ কুচি, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার এবং 1 টিস্পুন আদা রসুনের পেস্ট এবং 2টা রসুনের কোয়া নিয়েছি, যা আমি এখানে একেবারে ক্র্যাশ করে দিচ্ছি। তবে এক্সট্রা রসুনটা দিচ্ছি এই কারণে, রসুনটা এখানে ভাজার প্রসেসিংয়ে কিন্তু ভালো ফ্লেভার নিয়ে আসবে এবং টেস্ট নিয়ে আসবে, তাই আমি এখানে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। রসুনটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই চাইবেন যেভাবে পারেন রসুনটাকে ইউজ করতে। লবণ দিয়ে প্রাথমিকভাবে আমি এটাকে ম্যাশ করছি, মানে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আপনাকে হাতের প্রেসার দিয়ে মিক্স করতে হবে, যাতে খুব ভালোভাবে রসুন, পেঁয়াজ আর যে ভেজিটেবলগুলো ইউজ করা হয়েছে সেগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। চাইলে এখানে আপনি মিক্সের পরে চালের গুঁড়া অথবা হালকা বেসন ইউজ করতে পারেন। আমি ফ্রোজিংয়ের জন্য এখানে একটি বেকিং পেপার নিয়েছি। এখন এখানে আমি ছোট ছোট বল করে দেব। আমি যে 4টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, 4টাই আমি এখানে বল করে ফ্রোজেন করব। চাইলে আপনারা এভাবে করে ফ্রোজেন করতে পারেন, তবে বেকিং পেপারটা ইউজ করলে আপনি আউট করতে, মানে মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলোই ফ্রোজেন করার চেষ্টা করছি এবং বাকিগুলো আমি অলরেডি কিন্তু তেলে দিয়েছি। ভিডিও শেষে আমি শেয়ার করব কিভাবে ফ্রোজেন করার পরে এবং ভাজতে হবে, সেই লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে ভাজা, এখন আমি এটাকে উঠিয়ে নেব। একই প্রসেসিংয়ে আমি ভাজার পরে একইভাবে জিনিসগুলো উঠিয়ে নিয়েছি। এভাবে করে কাজটা করলে এক্সট্রা যে তেলটা থাকে সেই তেলটা আমাদের শরীরের জন্য ক্ষতি করে না। দেখুন লুকটা কেমন হয়েছে। এখন চলে যাচ্ছি আমি চতুর্থ রেসিপিতে। চতুর্থ রেসিপির জন্য আমি এখানে কিছু বিফ কারি, মানে মাংস নিয়েছি। মাংসগুলো অবশ্যই ঝোড়া, এগুলো এই রেসিপির জন্য অনেক বেশি টেস্টেবল, তাই আমি এখানে ডাল নিয়েছি 2 রকম। ডালের পরিমাণটা আবারও বলছি, আপনাদের যেমনটা ভালো লাগে ঠিক তেমনটাই আপনি ইউজ করবেন বা নেবেন। আমি আবারও বিট করে নিচ্ছি, চাইলে আপনারা এখানে ব্লেন্ডার মেশিন ইউজ করতে পারেন। আমার ডালটা ম্যাশ করা হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলারের মাধ্যমে আমি 4-5টা ক্লিন করে নিচ্ছি। এখানে আমি বয়েল করা পটেটো দিয়েছি 1.4 কাপ পরিমাণ, খুবই সামান্য পরিমাণ দিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1.3 কাপ পরিমাণ, মানে এখানে পেঁয়াজ বেরেস্তাটা আপনার মাংসের জন্য অনেকটা ভালো টেস্ট নিয়ে আসবে, ফ্লেভার নিয়ে আসবে, তাই এখানে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করবেন। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবং যে ঝোড়া মাংসটা আমি রেখেছিলাম বা শেয়ার করেছিলাম সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবং সম পরিমাণ, মানে যে রেসিপিগুলোতে আমি মশলাগুলো ইউজ করেছি, রেড চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, গরম মশলা পাউডার, হলুদ গুঁড়া এবং আদা রসুনের পেস্ট, আমি পরিমাণগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং টেস্টের উপর ডিপেন্ড করে সল্টটা ইউজ করছি। এবং এখন একটু নিয়েছি লেবু। লেবুর কিছুটা অংশ, মানে স্কিনটা আমি এখানে ক্র্যাশ করে নেব
তবে সাবধানতা অবলম্বন করবেন যাতে সাদা অংশটা কোনোভাবেই ভেতরে চলে না যায়, তাহলে কিন্তু লেবুর যে টেস্ট বা ফ্লেভার এখানে আমি দেওয়ার জন্য ইউজ করছি সেটা কিন্তু তেতো লাগবে। তাই এই কাজটা করার সময় একটু কেয়ারফুলিভাবে কাজ করবেন। এবং এখানে লেমন জুস দিয়েছি 1 টিস্পুন। খুব ভালোভাবে অল প্রসেসিং আপনাকে ভালোভাবে মিক্স করতে হবে। এটা চাইলে আপনারা স্প্যাচুলা ছাড়াও হাতে মিক্স করতে পারেন, এবং যেটা দিয়ে মিক্স করেন না কেন খুব প্রেশার দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে মিক্স করতে হবে। এভাবে করে আমার কিন্তু মিক্স প্রসেসিং ডান। চলে যাচ্ছি ফ্রাই প্রসেসিংয়ে। এভাবে ছোটো ছোটো করে পেঁয়াজু আকারে আপনি এটা তেলে দিয়ে দিবেন। যেহেতু এটা বিফ মানে মাংস দিয়ে করা, তাই এটার কালারটা একটু কাবাবের মতো আসবে। এটা আপনি চাইলেও খুব হালকা কালার হবে না। আপনি নিজে যখন তৈরি করবেন তখন এটা আপনি নিজেও বুঝতে পারবেন এই কালারটা একটু ডিপ আসে। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে সব কিছু। 4টা রেসিপি আমি আজকে শেয়ার করেছি, 4 ধরনের পেঁয়াজু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে এই রমজানে যে কোনো রকমের পেঁয়াজু আপনি তৈরি করে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। 4 ধরনের পেঁয়াজুটা খেতেও কিন্তু 4 রকম টেস্ট। আমি ভিন্ন ভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে এই রেসিপিগুলো শেয়ার করেছি, তবে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার হাতের কাছে সবসময় থেকে থাকে। আর যে বিফ দিয়ে যেটা শেয়ার করেছি সেটা যখন আপনি বিফটা তৈরি করবেন তার কিছুটা অংশ রেখে দিলে এই রেসিপিটি মানে এই পেঁয়াজুটা এই রমজানে আপনি তৈরি করে খেতে পারবেন। আর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো সবসময় কিন্তু আমাদের ঘরেই থেকে থাকে, তাই এটার জন্য এক্সট্রা করে আপনাকে পেন নিতে হবে না। আমি সবগুলোই কিন্তু আপনাদের সাথে ভেঙে শেয়ার করলাম ভেতরটা কেমন হয়েছে। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই 4টা পেঁয়াজু রেসিপি। এবং এখন চলে যাচ্ছি যে সেই ফ্রোজেন পদ্ধতিটা। আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম যে পেঁয়াজুগুলো সেগুলো এখন শেয়ার করছি। আমার এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে ছিল। এখন দেখুন ফ্রিজে থাকার পর এগুলো কিন্তু অনেকটাই হার্ড হয়ে গেছে। এই পর্যায়ে যখন এগুলো অনেকটাই হার্ড হয়ে যাবে এবং চারপাশে বরফটা জমে যাবে, ঠিক সেই পর্যায়ে আপনি একটি ফ্রোজেন বাটি নেবেন বা বক্স নেবেন, যেটা আপনার কাছে কমফোর্টেবল বা যেটা আপনার কাছে থেকে থাকে। এগুলো এখন একটি একটি করে আপনি বলে নিয়ে ফ্রোজেন করতে পারবেন। তবে একটি জিনিস, ফ্রোজেন করার সময় যখন আপনি এটা ভাজবেন তখন কিছুক্ষণ আগে এটা বের করবেন, এবং প্যানে দেওয়ার সময় খুব তেলের ভেতরে এটা সাথে সাথে দেবেন না, এতে করে কিন্তু তেল অনেকটাই ছিটে আসতে পারে। তাই তেলটা একটু পরে ইউজ করবেন। এভাবে দেওয়ার পর যখন বরফটা ভেতর থেকে হালকা করে বের হয়ে আসবে তারপরে আপনি এই তেলটা ইউজ করবেন। এতে করে আপনার যে তেলের ছিটাটা আসবে সেটা কিন্তু আসবে না। আশা করছি ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং পুরো 4টা রেসিপি। আজ তাহলে এ পর্যন্তই। শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।